খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন প্রাণগোপালবাবু। কাউকে তিনি বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না গিন্নিকে, এমনকি ছেলে মেয়েকেও। ছেলের বয়স 23, বিটেকের ফাইনাল ইয়ার চলছে। মেয়ের বয়স মোটে 17, আগামী বছর সে উচ্চ মাধ্যমিক দেবে। এখন তারা স্বাধীন হতে চাইছে। বাইরে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে তিনি জানেন না। জিজ্ঞেস করলে বলে, কি হবে তোমার জেনে? যেন তার প্রশ্ন করার অধিকার নেই। প্রথমে রেগে যেতেন, চিৎকার করে বলতেন, এই কথার মানে কি? অমনি গিন্নি ছেলেমেয়ের পক্ষ নিয়ে ঝাঁপিয়ে পড়তেন, বলতেন, ছাড়ুই না, ও কলেজে যাচ্ছে আর ও কোচিংয়ে, হলো তো, জানলে তো। তবুও রাগ পড়তো না প্রাণগোপালবাবুর। আগুন ঝরা চোখে তাকিয়ে থাকতেন গিন্নির দিকে। তারপর নিজের মনেই বিড়বিড় করতেন, আচ্ছা, ওই যে ছেলেটি বন্ধুদের সঙ্গে দীঘায় গিয়ে মারা গেল, কিংবা ওই যে মেয়েটিকে 5 জন ছেলে মিলে, না, আর ভাবতে পারেন না। তবুও নানা ভাবনা মাথায় ভিড় করে আসে, শিহরিত হয়ে ওঠেন ক্ষণে ক্ষণে। আজকাল কত ঘটনাই না ঘটছে নিত্যদিন। দেখছেন, পড়ছেন, পড়তে পড়তে শিউরে উঠছেন। কি হচ্ছে এসব? নিজেকেই বারবার প্রশ্ন করেন। ইদানিং এইসব ভাবতে ভাবতে প্রাণগোপালবাবু কেমন অনুভূতি শূন্য হয়ে পড়ছেন। তিনি নিজেও জানেন না এর কারণটা কি। একটা ভয় যেন ক্রমাগত দানা বাঁধতে বাঁধতে বিরাট আকার নিচ্ছে, কিংবা বিরাট আকার নিতে নিতে তাকে যেন টপ করে গিলে ফেলতে চাইছে। স্পষ্ট বুঝতে পারছেন তিনি দিন দিন ফালতু হয়ে যাচ্ছেন এই সংসারে, একদম ফালতু। এখন সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করেন। ছেলে মেয়ে এবং গিন্নিকেও আজকাল এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন হয়তো তিনি নিজেও জানেন না। দু একটা কথা ছাড়া সারাদিন কোনো কথা হয় না কারোর সঙ্গে। যতক্ষণ বাড়িতে থাকেন চুপচাপ থাকেন। চলতে ফিরতে অনর্থক ঘরের কোনো এক দেয়ালের সামনে এসে দাঁড়িয়ে পড়েন। কেন পড়েন তিনি নিজেও জানেন না। অজান্তেই তার পা জোড়া দেয়ালের কাছে এসে থেমে যায়। পরিষ্কার কংক্রিটের সাদা দেয়ালটাকে দেখতে দেখতে ভাবতে থাকেন, এমনই একটা গোটা দেয়াল তার শরীরের ভিতর আপনা আপনি গড়ে উঠেছে। কিভাবে গড়ে উঠল তিনি বুঝতে পারেন না, অথচ গড়ে উঠেছে। সেই দেয়ালটাকে এখন বেশ স্পষ্ট দেখতে পাচ্ছেন। এমন সাদা ফ্যাটফ্যাটে নয়, মনে হয় অনেক পুরনো, বহু বছরের পুরনো, শ্যাওলায় ভরা, ভাঙাচোরা, পানদোক্তা খাওয়া দাঁতের মতো ইটগুলো যেন তার দিকেই দুঃখী দুঃখী মুখে তাকিয়ে আছে। তিনি যেন এমনই একটা আস্ত দেয়াল সঙ্গে নিয়ে ঘুরছেন এখন। আশ্চর্য লাগে তার, এ কী করে সম্ভব? তিনি চলেছেন, সে দেয়ালও চলেছে গুটি গুটি পায়। স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। ঠোরজোড়া আজকাল অজান্তেই নড়ে। কি বলছেন তিনি নিজেও বুঝতে পারেন না। রাস্তায় চেনা পরিচিত কাউকে দেখলে পেলে অমনি দেয়ালটা দুম করে তার চোখের সামনে শটান দাঁড়িয়ে পড়ে, আড়াল করে, যাচ্ছলে। কি দাদা, চিনতে পারছেন না? আমি বটুকেশ্বর। প্রাণগোপালবাবু সে দেয়ালের পাশ দিয়ে ভয়ে ভয়ে উঁকি মেরে বলেন, আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। সে কি, আমি আবার কবে থেকে আপনি হলাম? বটুকেশ্বর দু হাতে মাথার চুল দুপাশে ঠেলে ফস করে শ্বাস ফেলে আবারও বলে, আপনি তো চিরটাকাল আমাকে তুমি করেই বলে এসেছেন। আমি কত ছোট আপনার থেকে, আমার যে ভীষণ লজ্জা করছে। লজ্জা কেন ভাই? আমি তো আপনাকে চিনতেই পারলাম না। আমি তো আপনাকে চিনতে পেরেছি দাদা। তাতে কি হলো? আপনার নাম প্রাণগোপাল ঘরুই, তাই তো? হ্যাঁ, লোকে তো তাই বলে। আপনার শ্বশুরবাড়ি হচ্ছে সেই ইসলামপুর, তাই তো? একদম ঠিক। আপনার একটি ছেলে, একটি মেয়ে। এখনো পর্যন্ত সব ঠিক ঠিক বলছেন, তাও চিনতে পারছেন না? না, মোটেও না। যা বাবা! প্রাণগোপালবাবু শুট করে সরে পড়েন, আর প্রশ্নের সুযোগ দেন না। হনহন করে সামনের দিকে হেঁটে যান। সেদিকে থম মেরে তাকিয়ে থাকেন বটুকেশ্বর হাতি। ভুরুজোড়া কুঁচকে যায়। ব্যাপারটা কি হলো? চেনা জানা মানুষ মুহূর্তে অচেনা হয়ে গেল। বাঁ দিকের পথ ধরলে বাজার। প্রাণগোপালবাবু ভাবেন, বাজারে পথ ধরবেন কিনা, নিশ্চয়ই অনেক পরিচিত মানুষজন থাকবে। এই সময় অনেকেই বাজারে যাচ্ছে। বেলা তো বিশেষ হয়নি, সকাল 9টা হবে হয়তো। অনেকের হাতে বাজারের ব্যাগ লটপট করছে। কেউ আবার মোবাইল কানে চলেছে, আবার কেউ বাজার থেকে ফিরছে।
তিনি কিসের জন্য বেরিয়েছেন জানেন না। গিন্নি সকালে কোনো নোটিশ দেননি। বাজারের ব্যাগে আলু, পটল, ঝিঙে, মূলো দুহাতে নিয়ে বগলাচরণ হাঁটুই একেবারে প্রাণগোপালবাবুর মুখোমুখি। তিনি চিনতেই পারলেন না, কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিরে প্রাণ, এখন কোথায় চললি? কে ডাকছে আমায়? উল্টে প্রাণগোপালবাবু প্রশ্ন করেন। আমি রে, আমিটা কে? আমি বগলাচরণ, তোর বাল্যবন্ধু। চিনতে পারছিস না? এই নামে আমার কোনো বন্ধুই নেই। সে কি রে, কি বলছিস তুই? ঠিকই বলছি, পাশাপাশি একই পাড়ায় এতকাল আছি, একই সঙ্গে স্কুল কলেজে পড়ছি, আর তুই কি না আমায় চিনতে পারছিস না? বগলাচরণ অবাক হয়ে এক নিঃশ্বাসে অতগুলো কথা একসঙ্গে বলে ফেলে। না, পারছি না। প্রাণগোপালবাবু পাশ কাটানোর চেষ্টা করেন। তোর মাথা খারাপ হলো নাকি? আপনার মাথা খারাপ হয়েছে। যা বাবা, আমাকে আপনি বলছিস? বগলাচরণ প্রাণগোপালের নীল জামার বাঁ হাতের হাতা চেপে ধরেন, তারপর বলেন, আজ রাতে তোর বাড়ি যাব, থাকবি তো? আমার কোনো বাড়িই নেই। সে কি রে? বগলাচরণের খুদে খুদে চোখ জোড়া আরও বড় হয়ে ওঠে মুহূর্তে। তারপর ফস করে জিজ্ঞাসা করেন, তাহলে কার বাড়িতে এতদিন আছিস শুনি? আপনার বাজে কথা শোনার মতো সময় আমার নেই, আমি চললাম। বলেই প্রাণগোপালবাবু আর দাঁড়ান না, হনহন করে সামনের দিকে এগিয়ে যান। ভ্যাবলার মতো তাকিয়ে থাকেন বগলাচরণ। তারপর 7-5 ভাবেন, বেচারার মাথা টাটা খারাপ হলো নাকি গিন্নির সঙ্গে কোনো খটামুটি, ছেলে মেয়েদের নিয়ে কোনো প্রবলেম, এমন কি হলো? বাসস্ট্যান্ডে গিয়ে পৌঁছন প্রাণগোপালবাবু। এটা সরকারি বাসস্ট্যান্ড। এই সময় সবাই অফিস যাত্রী, কেউ বা স্কুল কলেজের স্টুডেন্ট। এই বাসস্ট্যান্ড থেকেই তিনি অফিস যাওয়ার বাস ধরতেন রোজ। অনায়াস একটা ছোট্ট ভাত ঘুম হয়ে যেত। জানলার ধারে বসার সিট না পেলে পরের বাসে যেতেন। তারপর ডালহৌসি পাড়ায় বাস ঢুকলেই ঘুম আপনা থেকেই ছুটে যেত। কিছুক্ষণের জন্য চেনা জায়গাটাকে অচেনা মনে হতো। চোখের পাতা দ্রুত বেশ কয়েকবার পড়ার পর আবার চেনা জায়গায় ফিরে আসতে বেশি সময় নিত না। এবার উঠতে হবে। বাস কচ্ছপের মতো এগোতে এগোতে শেষে বমিটুকু করবে রাস্তায়, তারপর বাবুঘাটের দিকে দৌড়বে। লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে প্রাণগোপালবাবু এদিক সেদিক তাকান। আবার সেই অদৃশ্য দেয়ালটা ভেসে উঠছে। যেদিকে তাকাচ্ছেন সেদিকেই ভাঙাচোরা পরিত্যক্ত দেয়াল একেবারে খাড়াই উঠে গিয়েছে চোখের সামনে। গাড়ি ঘোড়া মানুষজনের আওয়াজ পাচ্ছেন, অথচ দেখতে পাচ্ছেন না। রাস্তার ধারে রোজ যে বটগাছটাকে দেখতেন সেটাও বেমালুম উধাও। তাহলে কি কাটা পড়ল, নাকি পরশুর ঝড়ে ভেঙে পড়ে গেল? অমনি পিছন থেকে কে একজন জিজ্ঞেস করে, কি দাদা, এই অসময়ে কোথায় চললেন? আপনি তো 11টার পাবলিক। কে আপনি? উল্টে প্রাণগোপালবাবু ছেলেটির দিকে কটমট করে তাকিয়ে জিজ্ঞেস করেন। আমাকে চিনতে পারলেন না? আমি পলাশ, পাশের পাড়ায় থাকি, দীর্ঘদিন আপনার সহযাত্রী ছিলাম। দুঃখিত, আপনাকে চিনতে পারলাম না। বলেই প্রাণগোপালবাবু মুখ ফুরিয়ে নেন। তারপর একটা বড় রকমের শ্বাস ছাড়েন। সামনের দিকে তাকান। তার সামনেই গা ঘেঁষে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে পিঠে একটা বিশাল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, সাদা আর গোলাপি ফ্রক পরা। এটা বোধহয় স্কুল ইউনিফর্ম। মাথার পিছনে ছোট্ট দুটো বিনুনি, বিনুনির ডগায় ছোট্ট দুটো লাল ফুল ক্লিপ দিয়ে আটা। মাথা দোলাচ্ছে, বিনুনি দুটোও দুলছে কাঠবেড়ালির লেজের মতো। শৈশবের খেলার সঙ্গী বাবলিরও এমন দুটো বিনুনি ছিল, টান টান করে বাঁধা থাকতো। পিঠে সেফটি পিন, আটা ফ্রক, একেবারে গেছমে। সর্বক্ষণ মুখ চলছে। কাঠবেড়ালির মতো সুরুত সুরুত করে এগাছে ওগাছে উঠে যেত। তারপর কষ্টা, পেয়ারা আর আম পেড়ে নিয়ে আসতো। ছোট ছোট দাঁতে সেগুলো বেমালুম খেত। বাবলির দেওয়া কষ্টা পেয়ারা মুঠিতে ধরে অবাক চোখে তাকিয়ে থাকতে থাকতে প্রাণগোপাল বলতেন, বেশি খাসনি, পেট ব্যথা করবে। আমার করে না। বলতে বলতে জাম গাছে এক লাফে উঠে যেত বাবলি। তারপর চিৎকার করে জিজ্ঞাসা করত, তোর করে? প্রাণগোপালবাবু কি বলবেন বুঝতে পারতেন না। হাঁ করে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতেন সেই জাম গাছের দিকে। তাহলে খাস না, আমাকে দিয়ে দে। বাবলি সুরেলা কণ্ঠ ভেসে আসত ওই জাম গাছ থেকে। জাম গাছের বলিষ্ঠ শরীরে বাবলিকে আতিপাতি করে খুঁজতেন প্রাণগোপাল। তারপর কোন ফাঁকে দৌড়ে এসে পিছন থেকে ধাক্কা মেরে বাবলি বলতো, হাদার মতো দাঁড়িয়ে আছিস কেন? চল খেলি গে। ডাঙ্গুলিতে 1 শাট 2 শাট 3 শাট করে ধাই করে মারত।
অনেক দূরে গিয়ে পড়তো পটলের মতো টুকরোটা। অঙ্কের হিসেব গুণিতকে লাফিয়ে লাফিয়ে বাড়ত। প্রত্যেকবার প্রাণগোপাল হেরে যেতেন, হেরেও আনন্দ পেতেন। সেই আনন্দের রেশ আজও কোথাও লুকিয়ে আছে তার শরীরে, এখন টের পাচ্ছেন। একবার তো হরিকাকার কপাল ফেটে গিয়েছিল, তারপর সে কি রক্তারক্তি কাণ্ড! বাবলি ভয়ে জড়সড়, তারপর হাউ হাউ করে কান্না। মেয়েটিও এদিক সেদিক ঘাড় ঘোরাচ্ছে, অনেকটা সেই কাঠবেড়ালির মতো। তার মানে বাবলির মতো খুব চঞ্চল। এই বয়সটা এমনই বুঝি। আবার সেই শৈশব, শৈশবের অদ্ভুত একটা গন্ধ নাকে এসে লাগছে। নারকেল তেলের গন্ধ কি! মায়ের গায়ে এমনই গন্ধ পেতেন। মা পুকুর ঘাট থেকে যখন স্নান সেরে ভিজে কাপড়ে ঘরে আসতেন, তখন সারা ঘরময় এমন মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ত। অনেকক্ষণ থাকতো, কি ভালোই না লাগতো। প্রাণ ভরে শ্বাস নিতেন। প্রাণগোপালবাবু ছোট মেয়েটিকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? শিউলি। বাহ, বেশ সুন্দর তো নামটা। শিউলি ফিক করে হাসে। ওর কচি দাঁতগুলো যেন একরাশ শিউলি ফুল। তিনি দুহাতের আজলায় ধরে আছেন, তার সুবাস পাচ্ছেন। ক্ষণিকের জন্য চোখ বন্ধ করেন, অমনি দেয়ালটা যেন ভাঙতে থাকে। স্পষ্ট বুঝতে পারছেন তিনি, কেউ যেন দুমদুম করে আঘাত করছে সেই দেয়ালে। ভালো লাগে তার, যেন বিদ্যুতের ঝলক দেখতে পান ওইটুকু মুখে। তারপর আবারও জিজ্ঞেস করেন, কোন স্কুলে পড়ো? জগদম্বা বালিকা বিদ্যালয়। একা একা স্কুলে যাও? হ্যাঁ। তোমার ভয় করে না? আমি তো ক্লাস 5-এ পড়ি, ভয় কিসের? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা, একদম খাঁটি কথা। প্রাণগোপালবাবু প্রবলভাবে মাথা নাড়েন। তারপর নিজের মনেই বিড়বিড় করেন, তুমি আস্তে আস্তে দিদি হয়ে উঠছ। অনেক লেখাপড়া করবে, অনেক বড় হবে, চাকরি করবে, তাই না? শিউলি মেয়েটি কী বুঝলো কে জানে। সে প্রাণগোপালবাবুর দিকে তাকিয়ে আবারও ফিক করে হাসে। আবারও সেই সুবাস। প্রাণগোপালবাবু ক্রমশ বেড়ে চলা লাইনের দিকে তাকান। কেন এই লাইনে দাঁড়িয়েছেন ভাবতে থাকেন। কোথায় যাবেন তিনি? তার তো কোথাও যাওয়ার জায়গা নেই। টপ করে লাইন থেকে বেরিয়ে পড়েন, আর আচমকাই তখনই হোঁচট খেয়ে যান। পড়ে যেতে গিয়েও সামলে নেন নিজেকে। আশ্চর্য হন নিজের পায়ের দিকে তাকিয়ে। অনেক ইট ঝামার টুকরো টাকরা গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, আশেপাশে। শরীরের ভিতরের দেয়ালের অংশ কি? নিজের মনেই খানিকক্ষণ বিড়বিড় করেন প্রাণগোপালবাবু। তারপর উৎফুল্ল মনে বাড়ির দিকে পা বাড়ান। গল্পটির নাম শিউলি, তার লেখক গৌতম দে।